আমরা লাইভ, জাস্ট আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য একটু অপেক্ষা করে যাব, তারপর আজকের এপিসোড আমরা শুরু করতে চাই। আমাদের ভিউয়ার্সরা আস্তে আস্তে জয়েন করছে। সময়টা খুব টার্বুলেন্ট, অস্থির। শরতের নীল মেঘ ঢেকে রাখার কথা যখন সারা শহরের শরীর, তখন আমাদের ছেয়ে আছে একরাশ কালো। কখনো উত্তেজনা, কখনো নৈরাশ্য, কখনো রাগ, কখনো হেল্পলেসনেস, কখনো আবার এক চিলতে আশা। এই নিয়েই হচ্ছে সকাল আর সন্ধে। আর তাই আজকের সেলেব ক্রনিকলস একটু আলাদা। আজ আমাদের অতিথি অন্বেষা 1 থেকে 49 পর্ব অবধি অতিথিদের যে ওয়েলকাম, যে অভিষেক আমরা করেছি, ওর ক্ষেত্রে তা হলো না, কারণ ও সদ্য মিছিলে হেঁটে আসা এক সহনাগরিক, এই সময়ের সমব্যথী, আর একজন সেন্সিটিভ শিল্পী হিসেবে সেটাই স্বাভাবিক। কিন্তু আবার এটাও ঠিক, এই সময় আজ ওর আশাটা খুব প্রাসঙ্গিক। অন্বেষা এই সময় দাঁড়িয়ে ভবিষ্যতের শিল্প জগতের সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র। বাংলাকে গর্বিত করে সারা দেশের সব ভাষার, সব শিল্পক্ষেত্রের একজন প্রখ্যাতা। এত কম বয়সে এত কিছু অ্যাচিভ করে ও আমাদের এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে। আমরা জানি ওকে আবর্তিত করেই ঘুরবে ভবিষ্যতের সঙ্গীত জগতের চাকা। আবার এই সময় দাঁড়িয়ে আমাদের একটাই প্রশ্ন, ভবিষ্যৎ কেমন হবে? যেমন আমরা ভাবি তেমন হবে তো? সব প্রতিভা, তার চিকিৎসা হোক বা গান, জাস্টিস পাবে তো? এই মিক্সড ফিলিং নিয়েই শুরু করছি আজকের এপিসোড। অন্বেষা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত বিজি শিডিউলের মধ্যেও তুমি আমাদেরকে সময় দিয়েছো। প্রথমে তোমার কাছে জানতে চাইবো, কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আবার খারাপও আছি, সব মিলিয়ে আছি আর কি। কিন্তু আছি যে এক্সিস্ট করছি, যে এরকম একটা টার্বুলেন্ট সময়, এরকম একটা ডার্ক সময়, যে কথা বলতে পারছি নিজের অন্তরের তাগিদে, সকলের তাগিদে, নিজের মনের কথা, সবার মনের কথা একটা সমবেত সুরে এবং স্বরে বলতে পারছি, সেটাতেই নিজের পাওয়ারটা ফিল করছি। তো সেটাও কম কিছু নয়, সেটাও একটা ব্লেসিং, সেটুকুই যে করতে পারছি। এবং সব মিলিয়ে চলে যাচ্ছে, কিন্তু অপেক্ষা করছি টু সি সাম লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল, নাহলে পুরো লড়াইটাই বৃথা হয়ে যাবে। সত্যি। আমরা ডিরেক্ট প্রশ্নে যাব তোমার কাছে, যে গানের অনুশীলন সেটা তোমার কবে থেকে শুরু হয়? গানের অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে সেকেন্ড জেনারেশন মিউজিশিয়ান। আমার মা গান বাজনার জগতেরই মানুষ, সেই সুবাদে জেনেটিক ভাবে আমার এটা বলতে পারো আমার রক্তে গান বাজনাটা নিয়েই আমি জন্মেছিলাম। সুরের একটা ইনহেরেন্ট সেন্স বা সবটা তো ইনস্টিল করা যায় না, এই ধরনের ফাইন আর্টস এর ব্যাপারগুলো। হ্যাঁ, আমাদের অনেকে আমরা শখে শিখি বা সেটা নার্চার করি বা ভালোবাসি, কিন্তু সবটা ইনস্টিল করা সম্ভব না। তো বেসিক কিছু জিনিস নিয়ে জন্মাতে হয়, তো সেই একটা সেন্স লাগে। তো সেই সেন্সটা মানে আমি মনে করি যে ইটস নেচারস গিফট, যে আমি এরকম একটা বাড়িতে ঘটনাচক্রে জন্মালাম। কারণ আমরা কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করবো সেটা তো আমরা চুজ করি না, তো সেটা হয় আর কি। তো সেই কারণে আমি একজন মিউজিশিয়ানের মেয়ে হয়ে জন্মানোটা সেটা আমার চয়েস ছিল না, সেটা ইট হ্যাপেন্ড। তো সেই সূত্রে মিউজিকটা খানিকটা জেনেটিক ভাবে পাওয়া, এবং তারপরে পারসিউ করাটা অবশ্যই সেটা নানান পরিস্থিতি এবং নিজেরও ইচ্ছে ছিল গান বাজনাটাকে নিয়ে এগোনোর। একদম ছোটবেলায় যদিও কেউ সিদ্ধান্ত নেয় না যে এটাই ক্যারিয়ার হবে, বা এত কঠিন কথাবার্তা তো তখন মানুষ বোঝে না। তখন ওইটা মানে গান করতে ভালো লাগতো, মিউজিকটা খুব আনন্দ দিত, ইট ওয়াজ আ সোর্স অফ প্লেজার। তো সেইটুকুই ছিল।
তার বাদে পাবলিকলি গিয়ে পারফর্ম করা, এবং বিভিন্ন বাবা অনেক সময় ছোটবেলায় নানান রকম কম্পিটিশনে গিয়ে নাম দিয়ে দিত, তো সেইগুলো তখন আমার একটুখানি বিরক্তই লাগতো, কারণ আমি একটু শাই নেচারের। যে আবার মানে সকলের সামনে গিয়ে গান করাটা একটা সাংঘাতিক ভয়ের ব্যাপার আমার জন্য। বাড়িতে গান করছি ঠিক আছে, তো সেইগুলো পরবর্তীকালে আমাকে অনেক গ্রুম করতে হেল্প করেছে। মানে ওগুলো তখন যে হয়েছে, কম্পিটিশনে হ্যাঁ। জিতে হারি ওটা সেকেন্ডারি, ওটার মানে ওটার মধ্যে দিয়ে যাওয়াটা খুব প্রয়োজন ছিল, তো সেইগুলো আমাকে অনেক সাহায্য করেছে। তারপরে তো পরে সকলে টেলিভিশনে আমাকে দেখে, সেখানে যখন কম্পিট করতে যাই, ন্যাশনাল লেভেলে কম্পিট করি, তারপরে নিজস্ব গানের ক্যারিয়ার শুরু হয়। তো এইভাবেই থিংস জাস্ট ফেল ইন টু প্লেস সবসময়। হ্যাঁ, তাছাড়া নিজের একটা পারসিভিয়ারেন্স তো লাগেই, ওটা আমার মনে হয় যে যে কোনো ফিল্ডে কিছু আহ, কিছু একটা করবার জন্য ওইটা খুব মানে প্রাথমিক একটা হুম। ক্রাইটেরিয়া। মানে নিজের একটা ইচ্ছে, নিজের উইল পাওয়ার যে আমি এটা করব, যতক্ষণ না পারছি পারসিভিয়ারেন্সটা রেখে প্রতিদিন সকালে উঠবো, নিজেকে পারফেক্ট করবো যতটা সম্ভব। তো সেই রাইট। ফায়ারটা, সেই আগুনটা নিজের মধ্যেই থাকতে হয়। তারপরে আরো নানান রকম পরিস্থিতি, অনেক লোকের সাহায্য, যারা আমাকে সুযোগ দিয়েছে আমার এই চলার পথে, তাদের দ্বারাও আমার ক্যারিয়ারটা অনেকটা শেপড হয়েছে। যে সমস্ত সুরকাররা আমাকে ডেকেছেন এবং এখনো ডাকেন, তো অনেক কিছু ফ্যাক্টরস থাকে, তো সব মিলিয়ে হয়েছে আর কি। তোমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা। নিশ্চয়ই, অবশ্যই। আমাদের একটা কোয়েশ্চেন যেটা আমাদের টিমের পক্ষ থেকে তোমাকে আর কি এসছে কোয়েশ্চেনটা, what do you consider to be your greatest strength as a musician? আরেকবার প্রশ্নটা করবে? What do you consider to be your greatest strength as a musician? Strength. Okay. Greatest strength. Actually, I'm evolving every day, every single day. What I thought as my strength, মানে ব্যাপারগুলো খুব আপেক্ষিক। মানে ধরো ঠিকই। অনেকে বলে তোমার খুব মিষ্টি গলা, সেটা হয়তো আম, কোনো একটা পার্টিকুলার জনারের ক্ষেত্রে সেটা কাজ করে। কিন্তু আমি যদি একটা আজকে মাটির গান বা ফোক গান বা একটা হুম। কোনো এরকম একটা জনারে গান করি, যেখানে গলার একটু রাফনেস এর প্রয়োজন, গলার অত মাধুর্যের প্রয়োজন নেই, সেক্ষেত্রে ওটা আমার স্ট্রেংথ নয় তখন। হুম। তো এই স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, এগুলো ভীষণ আপেক্ষিক। আমি যেই জনারে কাজ করছি সেক্ষেত্রে আমার এই ধরনের গলা হওয়ার সুবাদে আমাকে মানে আমার যে সুরকাররা মোস্টলি প্রেমের গান, মিষ্টি মিষ্টি গান গাইতেই ডাকে, তো সেটা আমি এনজয় করি অফকোর্স, আমার ভালোই লাগে, আমার খারাপ কিছু লাগে না। কিন্তু তার সাথে সাথে আমি প্রতিদিন নিজের যা যা স্ট্রেংথ সেগুলো ডিসকভার করছি, এবং কোনটা কোনখানে কোন স্ট্রেংথটাকে অ্যাপ্লাই করব সেটাও একটু একটু শিক্ষা লাগে, একটু এভলিউশন লাগে সেটা বোঝার জন্য। তো সেইটা বোঝার চেষ্টা করছি। এটা লাইফ লং প্রসেস, মানে ওরকম করে একটা কথা এটার উত্তর দিয়ে দেওয়া যায় না। রাইট। অনিশা, ধরো এই যে এখন ধরো যারা গান বাজনা করছে, ছোটদের কথা আমি বলছি স্পেশালি, ধরো তো অনেক সময় প্রেশার থাকে, ধরো রেয়াজ করার একটা প্রেশার থাকে, কারণ তাদের পড়াশুনো আছে, স্কুল টিউশনস সব মানে মেনটেন করে একটা রেয়াজের টাইম তো বার করা। তো তোমার কি মনে হয় যে মানে এক্স্যাক্টলি একটু ভালো নিজের ভোকালটাকে রাখার জন্য বা ঠিক মতো গানটাকে যাতে আমরা করতে পারি, কতক্ষণ রেয়াজের সময়টা কতক্ষণ হওয়া উচিত? রেয়াজের সময়টা, রেয়াজ অনেক রকমের হয়। আমরা রেয়াজ বলতে ফিজিক্যাল রেয়াজ, যেটা যেটা মানে হুম। প্র্যাকটিক্যালি বসে নিজে করা, সেটা হুম। ফিজিক্যাল রেয়াজটাই বুঝি। কিন্তু রেয়াজের অনেক পার্টস আছে, মানে হুম। ভালো গান, নানা রকম গান বাজনা শোনা, নিজেকে আপডেট করাটাও রেয়াজ, যেটাকে হুম। শোনার রেয়াজ বলি আমরা। রাইট। হ্যাঁ। ভাবা গান, সাংগীতিক ভাবনা চিন্তার মধ্যে থাকা, সেটাও রেয়াজ। তো প্র্যাকটিক্যালি দিনের মধ্যে আমি নিজের কতটা টাইম, এবং সাবকনসিয়াসলিও আমি সেটার মধ্যে রয়েছি, তো পুরোটাই আমার রেয়াজের টাইম হিসেবে কাউন্ট হওয়া উচিত, শুধু আমার ফিজিক্যাল রেয়াজটা নয়। অনেক সময় এরকম হয় যে মানে সারাদিনে একটা দুটো রেকর্ডিং বা তিনটে রেকর্ডিং, মানে খুব ওদিন চাপ গেছে, বা হুম। পরপর কয়েকটা লাইভ শো এর চাপ গেছে, সেক্ষেত্রে আমি মনে করি যে এরকম কোনো থাম রুল হওয়া উচিত না। তারপরে আমি যদি দুদিন রেয়াজ না করি, সেটা আমার গলার পক্ষে ভালো। হুম। তো সেটা নিজের কোন স্টেজে আমি কি অ্যাচিভ করতে চাই। আহ ধরো কেউ একজন কোনো একজন স্টুডেন্ট, একজন সে ডিসাইড করছে যে আমি গলার ফ্লেক্সিবিলিটি, গলার অ্যাজাইলিটি বাড়াতে চাই, সেক্ষেত্রে
তান বা আকারের প্র্যাকটিস করা, পাল্টার প্র্যাকটিস করা। কেউ রেঞ্জের ওপর কাজ করতে চাইলে সূর্য ওঠার আগে বিফোর সানরাইজ সকালবেলা উঠে ওম এবং খরজের রেয়াজ করা, মানে নিচের অক্টেভের রেয়াজ করা, সেটা করলে গলার স্পেকট্রাম অনেকটা বাড়ে, যেটা আমি নিজে নিজের ফর্মেটিভ ইয়ার্স, গ্রোয়িং ইয়ার্সে খুব করেছি। তখন আমার মার ওপর ভীষণ রাগ হতো ঘুম থেকে তুলে দিত বলে। তো সাত সকালে, ওটা সকালও না, ওটা ওটা মানে রাত মনে হতো তখন। তো বন্ধুরা, অন্তত 4টের সময়, হ্যাঁ, তো 4টের সময় না তুমি উঠে ওটা কারোরই করতে ভালো লাগে না, কিন্তু সেটার ফলটা পাওয়া যায়। গলার স্পেকট্রামটা বাড়ে, গলার রেঞ্জ বাড়ে, নিচে যতটা খাদে আমি নামাতে পারছি গলাটা, সেটা অনুযায়ী আমার উপর দিকেও ততটা রেঞ্জটা বাড়ছে। তো এগুলো নানান রকম ভোকাল গ্রুমিং এর কালচারের পদ্ধতি আছে। তো রেয়াজের কতক্ষণ সময়, এটাও একটা খুব ডিবেটেবল টপিক, মানে রেয়াজের কতক্ষণ সময় আমরা ফিজিক্যাল রেয়াজের, হ্যাঁ নিশ্চয়ই একটা গুরুত্ব আছে, কিন্তু রেয়াজ এবং আমার শিক্ষাটা শুড বি ভেরি জনার স্পেসিফিক, মানে আমি কোন জনার নিয়ে কাজ করছি সেটা অনুযায়ী আমার প্র্যাকটিস এবং অ্যাপ্রোচটা হওয়া উচিত। কেউ শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে ধরো চর্চা করছে বা ওটাকেই পার্সু করতে চায়, সেক্ষেত্রে তার জন্য যত ঘন্টা ফিজিক্যাল রেয়াজের প্রয়োজন, সেটা হয়তো অন্য জনের ক্ষেত্রে অতটা প্রয়োজন না, বা অতটা ওটা অ্যাপ্লিকেবলও নয়। কারণ আমি ধরো আজকে 5 ঘন্টা রেয়াজ করে তারপর একটা লাইভ শোতে গান গাইতে গেলাম, সেক্ষেত্রে কিন্তু ওটা মাইট নট বি ভেরি হেলদি ফর মাই পারফরমেন্স, কারণ আমার পারফরমেন্সের জন্য তখন গলাটা ফ্রেশ থাকাটা দরকার। তো সেইগুলো নিজেকে বুঝে সেই জিনিসটা নিজের একটা পদ্ধতি তৈরি করতে হয়, যে কোনটা করলে আমার গলাটাও রোবাস্ট হবে ইন দ্য লং রান, অথচ গলায় এমন চাপ পড়বে না যে আমি তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যাই। সো ইটস ইটস মানে ইটস আপ টু দ্যাট পার্টিকুলার আর্টিস্ট, সে মানে দ্যাট পার্টিকুলার পারফর্মিং আর্টিস্ট, আমি এখানে সিঙ্গারদের কথাই বলছি। তো তাকে নিজেকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ, এখন ফর্মেটিভ ইয়ার্সে যারা রয়েছে তাদের জন্য একটা খুব মানে কড়া ভাবে নিজেকে একটা রেজিমের মধ্যে দিয়ে যাওয়াটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ সেটা তৈরি হওয়ার বয়স। যেটা আমাদের ক্ষেত্রেও তাই, মানে আমাদের সেই বয়সটা চলে গেছে সেটা না, ফর অল ইয়াং আর্টিস্ট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, ইচ্ছা করুক না করুক, সেটা নিজেকে স্ট্রাকচারটার মধ্যে দিয়ে না ফেললে পরে সেই ফলটা পাওয়া যায় না। সো ইটস ইম্পর্টেন্ট টু ডু দ্যাট ফিজিক্যাল রেয়াজ অলসো। আর রেয়াজের আরো বেশ কিছু অঙ্গ আছে যেগুলো নিয়ে আমরা খুব একটা কথা বলি না, বা ওটাকে রেয়াজ বলে ধরা হয় না, সেটা আমি মেনশন করলাম। ঠিক বলেছো একদম। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চারা হয়তো ধরো খুব মানে তাদের সাথে গানটা জড়িয়ে আছে, কিন্তু তারা স্কুল থেকে ফিরে টায়ার্ড হয়ে যাচ্ছে, পাচ্ছে না, স্কুলের প্রেশার, পড়াশোনা সবটা থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গান শোনাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। খুব দারুণ একটা কথা বলেছো। একটা গান কি শুনবো আমরা এবার তোমার থেকে, তোমার পছন্দ? আচ্ছা, ওকে। আমি এক্ষুনি আমার মাথায় একটা গান ঘুরছে, সেটা আমারই একটা সাউথ ইন্ডিয়ান মালায়ালাম গান। হ্যাঁ, হরিয়ম സ്വകാര്യം കനവായി വന്നതോ ഹേമന്തമോ ഒഴിയും തുഷാരം നീന്നിലെ കനവായി വന്നതോ തുട്ടൊഴിയും പട്ടുമീറ സുഖമോനി മുട്ടഴിഞ്ഞ് മുട്ടുമല ചിരിയോനി ഒഴിയാമേഘം പോലെ മൗനം പകരാൻ തമ്മിൽ ഏറെ മോഹം ജാലമായി മാറിയ മാനസം ആനന്ദം അറിയും സ്വകാര്യം നീന്നിലെ കനവായി খুব মিষ্টি, সুরটাও খুব সুন্দর, খুব মিষ্টি, খুব মিষ্টি।
তুমি ধরো যখন ছোট ছিলে বা এখনো ধরো আমি বলছি, তুমি রিয়ালিটি শোর কথা যদি ধরো আমি বলি, তুমি কলকাতাতেও পারফর্ম করেছো, মুম্বাইতেও পারফর্ম করেছো, তো কি কি ডিফারেন্স তোমার মনে হয়েছে, মানে এখানে পারফর্ম করার ওখানে পারফর্ম করা, বা ধরো গ্রুমিং সেশন গুলোর মধ্যে দিয়ে তোমরা গেছো, তো কি ডিফারেন্স ফিল করেছো? রিয়ালিটি শো গ্রুমিং সেশনটা ইজ মোর ফর দ্য ক্যামেরা, মানে ওখানে খুব একটা যে মারাত্মক একটা গ্রুমিং ওইখানটাতে যেটা গ্রুমিং বলে আমরা দেখতে পাই সেখানেই হচ্ছে সেটা নয়। গ্রুমিংটা পারফর্ম করতে করতেও হয় বা হুম জাজেসদের সঙ্গে কথা বলতে বলতেও হতে পারে। সো ইন টোটালিটি দ্য এক্সপিরিয়েন্স গ্রুমস ইউ। হুম তো শুধুমাত্র যে গ্রুমিং সেশন গুলোতে যারা ট্রেনার থাকে হুম তাদের থেকে তো শিখছি, অবশ্যই তারা তো গুরু। কিন্তু তার বাদেও আম, পুরো যে এক্সপিরিয়েন্সটা, লাইট ক্যামেরা সবকিছু হ্যান্ডেল করা, ওখানে তো শুধুমাত্র গিয়ে গান গাইছি চলে আসছি, সেটার রাইট বাইরেও অনেক কিছু শিখতে হয়, হুম প্রেজেন্টেশন শিখতে হয়, যেটা এখন আরো বেশি হয়ে গেছে। এখন আই থিঙ্ক আমাদের থেকেও এখনকার বাচ্চারা, মানে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদের যতটা স্টেজ ফ্রাইট ছিল, এখন তো আমার তো দেখে মনেই হয় না আমি কোনো রিয়ালিটি শোতে যখন ক্বচিৎ কখনো গেস্ট হয়ে গেলাম বা কিছুতে হুম গেলাম, হয়তো পারফর্ম করলাম। তো contestants আর সো স্মার্ট, which is good। মানে হুম সেটা দেখে আমার মনে হয় যে বাবা, আমরা কি ভয় পেতাম, আমরা কত নার্ভাস ছিলাম। তো রাইট এখন সবাই যেন বাড়ি থেকে গ্রুম হয়েই আসে, তাদের টেম্পারামেন্টটা দেখে অন্তত তাই মনে হয়। তো হুম সেটার মানে ভালো খারাপ দুটো দিকই আছে। নার্ভাস স্ট্রেসেরও কিছু সময় প্রয়োজন হয়, সেটা আমাদেরকে ওভার কনফিডেন্ট হতে দেয় না। তো ইটস অলসো রাইট ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট ফিলিং, বাটারফ্লাই বাটারফ্লাই ইন ইয়োর স্টমাক, যেটা একটা হুম বড় কিছু করতে গেলে বা একটা স্টেজে উঠতে গেলে বা একটা প্রচুর পাবলিক হ্যাঁ স্পিচিং, পাবলিক পারফরমেন্সের আগে হওয়াটাই স্বাভাবিক বলে হুম আমরা জানি। তো সেই হুম জিনিসগুলোকে হ্যান্ডেল করা অনেক কিছুর মধ্যে দিয়েই গ্রুমিংটা হয়। তো ইটস নট জাস্ট অ্যাবাউট লার্নিং মিউজিক, ইটস অলসো দি এক্সপিরিয়েন্স আদার দ্যান মিউজিক, যেটা হুম অবভিয়াসলি তার মধ্যে অনেক কিছু খুঁটিনাটি থাকে। এবং কলকাতা বম্বের, আমি যেহেতু আহ, বাংলা সারেগামার বাচ্চাদের প্রথম সিজনে আমি হুম পারফর্ম হুম করেছিলাম, ফাইনাল অব্দিও গেছিলাম। কলকাতার থেকে যখন ন্যাশনাল লেভেলে গেলাম তখন দেখলাম যে সমস্ত শহর থেকে প্রচুর বাচ্চা এসছে, ওখানে আরো বড় একটা মার্কেট, ইটস ওয়াইডার মার্কেট, এখানে সারা ভারতবর্ষের নানান রকম কন্টেস্টেন্ট যারা এসছে তাদের মধ্যে থেকে বাছাই হচ্ছে, আরো অনেক হুম সংখ্যায় অনেক লোকের সঙ্গে কম্পিট করতে হবে। তো হুম ব্যাপারটা আরো বড় স্কেলে, যেটা বম্বেতে গিয়ে ফিল করলাম যে কম্পিটিশনটা একই, the the sense of excitement is the same, but it's on a larger scale. আর হুম অবভিয়াসলি বম্বে একটা শহর হিসেবে মোর কমার্শিয়াল, তো সেই অ্যাপ্রোচটাও ওখানে অনেক বেশি শিখেছি। মানে অনেক সময় এরকম হয়েছে যে থিমটা জানি, গানটাও জানি, কিন্তু শুটিং হবে 8-2 ঘন্টার মধ্যে, তার 2-3 ঘন্টা আগে রাত্রির 3টে কি 3:30টার সময় জানতে পারলাম আমার গানটা চেঞ্জ হয়ে গেছে, ওকে আমাকে নতুন একটা গান দেওয়া হলো 5টায়, কিন্তু কল টাইম, আমাকে শুটিং এ পৌঁছতে হবে। যখন ঘুম টুম নাওয়া খাওয়া সব ছেড়ে সেই গানটার পেছনে আমাকে যেটুকু টাইম রয়েছে তার মধ্যেই কথা মুখস্থ করে, কথা তো দেখে গাইতে পারবো না। তো হুম এই জিনিসগুলো, মানে ওই মুহূর্তে মনে হয় ইট ফিলস লাইক ডেথ, বাট পরবর্তীকালে বোঝা যায় যে ওটা অনেকটা, মানে ওই সময় নিজের নার্ভকে সামলে ব্যাপারটাকে হ্যাঁ সামাল দেওয়া, সেইটা একটা বেশ চ্যালেঞ্জ ছিল। তো ওই নানান রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। তো ইটস নট জাস্ট ইউর সিঙ্গিং স্কিল দ্যাট গেটস চিজলড, ইটস অলসো ইউর এবিলিটি টু হ্যান্ডেল চ্যালেঞ্জিং সিচুয়েশনস, সেটাও একটু বেটার হয়। হুম রাইট। তুমি ধরো এতগুলো জায়গায় পারফর্ম করেছো, লাইভ শোজ বলছি, স্টেজ বলছি, প্রচুর জায়গাতে করেছো, তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা তোমার ধরো মনে দাগ কেটে রেখেছে এখনো, মানে যেটা তুমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও? স্টেজ শোতে নানান রকম মজার নানান রকম ঘটনা হয়। একটা বিদেশে একটা আমার একবার আমেরিকা ট্যুর করতে গিয়ে আমার একটা ট্যুরে এরকম আহ, একজন ক্যাব ড্রাইভারের সঙ্গে কথোপকথনে একটা অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছিল, যেটা শুনে আমার খুব অবাক লেগেছিল। তো গাড়িতে উঠেছি, দেখি মোহাম্মদ রফির গান চলছে, রফি সাহেবের গান চলছে। তো ন্যাচারালি আই গট ভেরি এক্সাইটেড, কারণ বিদেশের মাটিতে ওরকম শুনলে বা নিজের ভাষায় কেউ কথা বলছে সেটা শুনলে আরো বেশি এক্সাইটমেন্ট হয়।
তো ওখানে ভারতীয় গান চলছে ন্যাচারালি। আমি এবং মা ছিল আমার সঙ্গে, আমরা তখন ওনাকে জিজ্ঞেস করি, তখন জানতে পারি যে উনি মোহাম্মদ রফির ফ্যান। তারপর কথায় বার্তায় বলতে বলতে হঠাৎ উনি, আহ, আমি নিজের ক্যাজুয়াল পোশাকে ছিলাম, উনি খানিকক্ষণ বাদে আমার চুলটা দেখে কিছু বোধহয় রেকগনাইজ করেছেন। তখন আচ্ছা। উনি বলেন যে ইন্ডিয়ান আর্টিস্টদের মধ্যে আহ, একটি বাচ্চার গান উনি এখন শুনছেন, উনি ফলো করছেন, সেই বাচ্চাটি হচ্ছে আমি। তো যেটা শুনে আমরা অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড হয়ে যাই যে উনি ইন্ডিয়ান আর্টিস্টদের মধ্যে মোহাম্মদ রফিকে শোনেন, হু ইজ অ্যান অ্যাবসলিউট লেজেন্ড, স্টলওয়ার্ট Right. অফ স্টল। তারপরে ওনার গান, তারপরে আমার গান ওনার ভালো লাগে, আমার কথা উনি উল্লেখ করলেন। তো ওই ঘটনাটা আমার কিছু কিছু ঘটনা এরকম মেমোরিতে থেকে যায়, তো ওটা খুব স্মরণীয় হয়ে রয়েছে যে বিদেশের মাটিতে। আর তখন আমি অনেকটাই ছোট, মানে এটা অনেক বছর আগের একটা ট্যুরের কথা বলছি, তখন অনেকটাই ছোট। আহ, তো এই ঘটনাটা আমার এখন মনে পড়ে, মেনশন করে। বাহ! একটা কোয়েশ্চেন আমাদের কাছে এসছে অনিশা, যে তোমার পছন্দের সিঙ্গার কে এবং তার গাওয়া যে কোনো একটা গান তুমি যদি আমাদেরকে শোনাও। जो हमने दास्तां अपनी सुनाई, आप क्यों रोए हैं? जो हमने दास्तां अपनी सुनाई, आप क्यों रोए? तबाही तो हमारे दिल पे आई, आप क्यों रोए हैं? जो हमने दास्तां अपनी सुनाई, आप क्यों रोए? প্রথম নামটাই আসে লতা মঙ্গেশকর, তো ওনারই গান মনে পড়লো। একদমই তাই। মানে মানে আমার মনে হচ্ছিল গানটা একটু চলুক আর কি কিছুক্ষণ। আমি মিউট করে দিয়েছিলাম নিজেকে। না, আমরা আরো শুনবো গান, নিশ্চয়ই শুনবো। আমাদের ধরো যে কোনো কঠিন পরিস্থিতি এবং যখন আমরা আপসেট থাকি বলো, বা যখন আমাদের খুব জীবনে আনন্দ থাকে, যে কোনো মুহূর্তে আমার মনে হয় মিউজিক ইজ সামথিং যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা হিলিং এর কাজ করে। তো কোথাও গিয়ে মনে হয় যে ঠিক আছে, লোনলিনেসটার ক্ষেত্রেও মিউজিক ক্যান বি উইথ আস। তো তোমার ক্ষেত্রে কি সেটা ঠিক কোন জায়গাটা এগিয়ে তোমাকে পিসটা দেয়? মিউজিক আমার লাইফে একটা কনস্ট্যান্ট মেম্বারের মতো। তো আমার ক্ষেত্রে সবসময় সেটা নয়, আমার ক্ষেত্রে ইফ আই এম লোনলি, তখন আমার মনে হয় যে একটু সাইলেন্স বা একটু একটু নিস্তব্ধ কোনো জায়গায় যেখানে আমি একটু একা বসতে পারবো, সেখানে আহ এরকম কোনো জায়গায় থাকতে পারলে বা নিজেও একটা ঘরে চুপচাপ বসতে পারলে, তখন নিজের ভাবনাগুলো গোছানো যায় অনেক বেটার। তো মিউজিক অলসো ইজ আ ফর্ম অফ কনজাম্পশন, আমি কিছু শুনলেও সেটা আমার কনজাম্পশনের মধ্যেই পড়ে। তো সেটা তখন আমার ইচ্ছে করে না, কারণ গান বাজনার সঙ্গে যেহেতু আমি সারাক্ষণ ঘর করি, তখন আমার একটুখানি মনে হয় যে না, আমি একটু ব্রেক নিই। আমি গান সবসময় সেরকম মুহূর্তে যে আমার কোনো গান শুনতে ইচ্ছে করবে এরকম কোনো কথা, মানে আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার ক্ষেত্রে আমার একটু সাইলেন্সটা ভালো লাগে। যদি আমার কোনো গান মানে তখন সেই মুডের অনুযায়ী আমার কোনো গান শুনতে ইচ্ছে করে, অনেক সময় অনেক রবীন্দ্রনাথের গান, কারণ উনি তো সব মুড সব পরিস্থিতির জন্য গান লিখেছেন, তৈরি করেছেন, সেরকম কোনো গান তখন মাথায় আসে, তখন হয়তো সেটা শুনলাম বা নিজে একটু গুনগুন করলাম, এই আর কি। তোমার কথা দিয়েই ধরো একটা কোয়েশ্চেন করতে পারি তোমাকে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেকগুলো পর্যায় আছে, ধরো প্রেম পর্যায়, পূজা পর্যায়ের গান আছে, প্রকৃতি পর্যায়ের গান আছে। তো কোন পর্যায়ের গান তোমাকে বেশি মুগ্ধ করে, এবং সেই পর্যায়ের গান তুমি যদি আমাদেরকে একটা শোনাও? আমার রবীন্দ্রসঙ্গীত নিয়ে এতটা পড়াশোনা নেই, আমি খুবই সাধারণ, তাই কোন পর্যায়ের কোন গানটা এতটা স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না। রবীন্দ্রনাথের গান আমি, যেমনি সব বাঙালিরই একটা আবেগ হুম, হুম। রবীন্দ্রনাথ তেমনি আছে, আমারও তেমনি আছে বাঙালি হিসেবে। আম, এবং স্রষ্টা হিসেবে ওনাকে একটা অন্য জায়গায় আমরা রাখি সকলে। তো সেই সূত্র ধরে আমি
পর্যায়ে এরকম ভাবে না বেছে, কারণ ওই ব্যাপারটাও খুব রিলেটিভ। আমি দেখেছি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে প্রত্যেক শ্রোতার ইন্টারপ্রিটেশন আলাদা একই রচনার। যেটা তোমার হয়তো মানে অফিসিয়ালি যেটা পূজা পর্যায়ের গান এবং তোমার পূজা পর্যায়ের মনে হচ্ছে, আমার হয়তো সেটা প্রেম পর্যায়ের। তো এগুলো একটু আলাদা আলাদা হয়ে যায়, মানে ডিপেন্ডস অন দ্য লিসনার এবং তার ইন্টারপ্রিটেশন, তার সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপর এগুলো হয় আর কি। এবং পছন্দের রবীন্দ্রনাথের গান আমি একটা গুনগুন করতেই পারি। পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে আনন্দ বসন্ত সমাগমে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। এই গানটা আমি ছোটবেলায় খুব গাইতাম, মাথায় এলো করে। খুব মিষ্টি। তোমার অ্যাট প্রেজেন্ট কি কি কাজ চলছে তুমি আমাদের দর্শকদের একটু বলো। এই মুহূর্তে আমার প্লেব্যাকস যেগুলো কিছু করা রয়েছে, যেগুলো গাওয়া রয়েছে হিন্দিতে, যেমনি আমি লাস্ট ইয়ার হিমেশজির জন্য দুটো গান আমার রেকর্ড করা রয়েছে। কোন প্রজেক্ট সেটা আমি এখন প্রকাশ করছি না, সেগুলো আমি ছবির গান বলেই জানি। জাভেদ মহসিনের জন্য কাজ করেছি। লাস্ট ইয়ার আমার একটা খুব বড় প্রাপ্তি অজয় আতুল স্যারের সঙ্গে কাজ করতে পারা, যদিও সেটা ছবির গান ছিল না, একটা ব্রডওয়ে মিউজিক্যালের জন্য গান ছিল, এবং আমি অপেক্ষা করে আছি ওনাদের সাথে আবার কাজ করার সুযোগ কবে আসবে, কারণ দে আর ওয়ান অফ মাই ফেভারিট কম্পোজার্স। তাছাড়া একটা খুব সুন্দর ডিভোশনাল কিছু কাজের মধ্যে আমি এবছর হিন্দুস্তান রেকর্ডের সঙ্গে বাংলা একটা আমার কোলাবোরেশন হলো প্রথমবার। আমি লক্ষ্মী পাঁচালি রেকর্ড করলাম ওদের জন্য, হিন্দুস্তান রেকর্ড থেকে বেরোবে সেটা। সেটা একটা অন্যরকম কাজ বলতে পারো, ওটা রেগুলার গানের মধ্যে ফেলা যায় না, ওটা একটা ডিভোশনাল কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, একটু ডিফারেন্ট, আমিও নিজে করেও আমার ভালো লেগেছে। তাছাড়া সেমারুর জন্য আমার রাম ভজন, যেটা সবাই খুব ভালো লাগার পর সেমারু আমাকে দিয়ে সীতা স্তুতি এবং কৃষ্ণেরও একটা ভজন করিয়েছে, যেটা ডিভোশনাল ফিল্ডে। এবং তাছাড়া হর্ষিত সাক্সেনার বলে একটি কম্পোজার, ওর সুরে আমি এর আগেও গেয়েছি, ছবির গানও গেয়েছি। ওর সুরে এবছর জন্মাষ্টমী উপলক্ষেও আমাকে একটা গান করিয়েছে, যেটা সামনের মাসে রিলিজ হওয়ার কথা। তাছাড়া তেলেগুতে বেশ কিছু গান গাইছি, ফিল্ম নন ফিল্ম। বাংলাতে যেমনি দেব প্রোডাকশনের বিনোদিনী, ওটা পাইপলাইনে রয়েছে, এখনো রিলিজ হয়নি, আশা রাখছি এবছর হবে বা আর্লি নেক্সট ইয়ার হয়তো। তাছাড়া রণজয়ের জন্য একটা গান গাওয়া রয়েছে। যেগুলো এই মুহূর্তে মনে পড়লো আমি মেনশন করলাম। এরকম বহু কাজ রয়েছে যেগুলো এই মুহূর্তে হয়তো মনে আসছে না বলে আমি মুখে মেনশন করছি না, কিন্তু সেই কাজগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, ততটাই স্পেশাল। এবং প্লেব্যাক করা ছাড়া, অন্যদের সুরে গান করা ছাড়া আমার যেটা আরেকটা নতুন দিক হচ্ছে নিজে সুর করা, লেখা। তো সেরকম কিছু মৌলিক বাংলা গান এবং হিন্দি গান ইন্ডিপেন্ডেন্টলি সেরকমও করার চেষ্টা করছি। সেটা সব সময় যে আমার খুব নিয়মিত প্রডিউস করা হয়, নিজের প্রোডাকশন করা হয় সেটা নয়, কিন্তু মাঝে মাঝে ইভেন রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল একটা মাইলস্টোন পার করেছে, 1 লাখ সাবস্ক্রাইবার আমরা ক্রস করেছি। তো যারা খুব ডেডিকেটেড শ্রোতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার গান রেগুলারলি শোনার জন্য এবং আমাকে ডিজিটাল সমস্ত প্ল্যাটফর্মে ফলো করার জন্য। তো এইভাবেই চলছে, নিজস্ব প্রোডাকশন, নিজস্ব কম্পোজিশন, তার বাদে যেগুলো পাইপলাইনে অন্যদের জন্য রিলিজ আছে সেগুলো মোটামুটি আমি সাম আপ করার চেষ্টা করব। তো তোমার মানে কথা ও সুরে একটা গান আমরা শুনতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই, why not? রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ছেঁড়া তারা ঝিলমিল, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ছেঁড়া তারা ঝিলমিল, আমি কবিতা হলে তুমি অন্তনীল, আমি বৃষ্টি তুমি রামধনুর নীল, রাতগুলো আমার স্বপ্ন মিছিল, সুপ্ত ছেঁড়া তারা ঝিলমিল।
খুব মিষ্টি, কথাগুলো খুব মানে অন্যরকম, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের অনেক কমেন্টস আসছে, আমি একটা দুটো কমেন্ট পড়ে শোনাচ্ছি। মীনাক্ষী ঘোষ লিখেছেন অসাধারণ, অন্বেষা সুতাপদার্থ লিখেছেন খুব সুন্দর, অসাধারণ, এরকম প্রচুর কমেন্টস মানে ওপরের দিকে উঠছে। তো আমি একটা একটা যেটুকুনি সম্ভব আমি পড়ে শোনালাম। থ্যাংক ইউ আমাদের ভিউয়ার্সদের আমাদের সাথে থাকার জন্য। ডেফিনেটলি হ্যাঁ, আমরা আছি তাদের জন্যই। তো অনিশা, আমি ধরো যদি বলি যে ওল্ড মেলোডিজ, 90s বলিউড সংস বলো এবং এখনকার গান, তিনটের মধ্যে আমি জানি ওরমভাবে ডিভাইড করা সম্ভব না বা ওরমভাবে বেছে নেওয়াটা হয়তো কঠিন, কিন্তু কোনটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে? আমার যেটা পুরোনো গানের মানে একদম রেট্রোতে চলে গেলে, আমি 90s এর আগে বলছি, আগের যুগটা, 60s 70s এর দশকের যে সমস্ত মিউজিক আমরা হিন্দি সিনেমায় শুনেছি, ওগুলোর কম্পোজিশন অ্যাসপেক্ট এবং অ্যারেঞ্জমেন্ট সব মিলিয়ে যে একটা রিচনেস, সেটা আমাকে খুব অ্যাপিল করে। পরবর্তীকালে আমার মনে হয় টেকনোলজির হাত ধরে মিউজিক প্রোডাকশন এবং সাউন্ডের সব ইন্টারেস্টিং যে ট্রিটমেন্ট, সেইগুলো আমরা শিখেছি। সেটা অবশ্যই 90s এর সময় নয়, 90s এর আরো পরে। 2000 খুব ইন্টারেস্টিং যে সময়টা, মানে আমাদের জেনারেশনটা স্কুল গোয়িং কিডস, 2000s এও কিছু ভালো ভালো অ্যালবামস আমরা, যদিও তখন অনেকটা স্ক্যাটার হয়ে গেছে, বলিউড মিউজিকে অনেক রকমের মিউজিক হওয়া শুরু হয়ে গেছে, এক ধারার মিউজিক হচ্ছে না, যেটা 90s এ আমরা একটা ধারা মেনে আমরা গান শুনেছি। মানে একটা 90s এর মিউজিক বলতেই আমরা ওই সাউন্ড বা ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট, ওই সুর, ওই ধরনের কথা, ওটাই আমরা চিনতে পারি আর কি ওই দশকের গান বলে। 2000s থেকে সেটা অনেকটা ডিভিয়েট করে গেছে, কিন্তু ওই দশকেও খুব ভালো ভালো হিন্দিতে গান হয়েছে, এবং বিশাল শেখর, সালিম সুলেমানের মতো কিছু মডার্ন অ্যাপ্রোচে মিউজিক করার এরকম কম্পোজারদের কাজ আমরা পেতে শুরু করি, which were extremely inspiring as a musician. তো আমি তখন I was in my growing years as an individual, তো সেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। তো পিন পয়েন্ট করা মুশকিল, আগেকার দিনের কম্পোজিশনের রিচনেস কোশেন্টটা অনেক বেশি ছিল, এটা আমার মনে হয়, যেটা, এবং এখনকার দিনে গান ভাইরাল যেগুলো হয় সেগুলো খুব শর্ট লিভড। সেটার আরেকটা অন্যতম কারণ হচ্ছে গানের ইরেসপেক্টিভ অফ দ্য কোয়ালিটি, গান এবং সিনেমা সংখ্যা অনেক বেশি সংখ্যক প্রোডাকশন হয় এখন। সেটা ওটিটি খুললেও মানে ইটস লাইক আ শপিং মল, মানে এত কিছু, মানে ওটার মধ্যে হয়তো সবকটা ব্র্যান্ডই ভালো, কিন্তু তুমি কটা জুতো কিনবে, কটা জুতো কিনবে, অত তো লাগবে না তোমার। মানে অনেকগুলো প্ল্যাটফর্মে অনেকগুলো বই, অনেকগুলো ভালো জিনিস একসাথে, তো তার মধ্যে সবকটা কি মানে সবকটা তো মানে টাইমলেস ওইভাবে হিট হওয়া সম্ভব না, কারণ মানুষজনের তো চুজ করার একটা ক্ষমতা আছে, এবং ডিমান্ডের থেকে এখন সাপ্লাই বেশি হয়ে গেছে, যেটা আগে সংখ্যায় কম হতো কাজ, কোয়ালিটি কাজ হতো এবং সেইটুকুই হতো, যেটা এখন নানান কোয়ালিটির কাজ হচ্ছে, ভালোও হচ্ছে, আবার ইন্টারনেটের দৌলতে এরকম কিছু কাজ আমরা শুনতে পাচ্ছি যেগুলো নট ভেরি আপ টু দ্য মার্ক, কিন্তু সেইগুলো পাবলিক ডোমেনে আছে। যারা সেই ধরনের কাজ শুনতে চাইছে তারা শুনছে, তাদের টেস্টকে কেটার করছে হয়তো তারা শুনছে। আবার মানে সুপ্রিমলি ভালো বা প্রচন্ড ট্যালেন্টেড এরকম লোকজনও ইন্টারনেটের হাত ধরে, ইন্টারনেট তো একটা রেভলিউশন এনেছে, নো ডাউট। তো আমরা ইউটিউবের মাধ্যমে এরকম অনেক সারা পৃথিবী ব্যাপী এরকম যে সমস্ত ট্যালেন্ট যেগুলো আগে হয়তো জানবার উপায় ছিল না, তাদের কথা আমরা জানতে পারছি। তো দুটো সময়েরই ভালো খারাপ দুটো দিক আছে, তো প্রোজ এন্ড কনস মিলিয়ে। কিন্তু নো ডাউট আগেকার গানের যে টাইমলেস কোয়ালিটি, একটা কালোত্তীর্ণ হয়ে ওঠার যে কোয়ালিটিটা, সেটা সব সেই সময়টা সব মিলিয়ে একটা স্বর্ণযুগ বলা যেতে পারে, নো ডাউট অ্যাবাউট ইট। তুমি ধরো মালায়ালাম একটা গান আমাদের শোনালে, তুমি তেলুগু মুভিজ এন্ড অল এগুলোতেও প্লেব্যাক করেছো, তো ওখানের কাজের ধরনটা কি, মানে ওখানের কাজের এক্সপিরিয়েন্সটা তোমার কাছে কিরকম? কাজের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, কারণ ওখানে ওয়ার্ক কালচারটা খুব প্রফেশনাল বলে আমার মনে হচ্ছে, সবাই খুব পাংচুয়াল, অ্যাটলিস্ট আমি যাদের সাথে কাজ করেছি, এবং
আমার এই ফ্র্যাটার্নিটিতে যারা সহকর্মী, যারা কলিগস, তারাও যারা সাউথে গান করে বা ও কাজ করেছে ওখানে কখনো, তাদের প্রত্যেকের মুখেই একই কথা, মানে তারা আমার সঙ্গে সহমত হবেন সবাই, যে ওখানে সবাই খুব পাংচুয়াল, প্রফেশনাল, এবং ওখানে মানে একটা জিনিস দেখে বুঝতে পেরেছি যে বেশভূষা সকলের খুব সিম্পল মোস্টলি, মানে সে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হলেও সে নিজের কাজটা তাকে যখন পর্দায় দেখা যাচ্ছে তাকে হয়তো খুব লার্জার দ্যান লাইফ একটা তার ওখানে ইমেজ আছে, কিন্তু আদারওয়াইজ সে যদি স্টুডিওতে ধরো গানটা শুনতে এসছে, সে খুব সিম্পল ভাবে আসতে পারে। মানে ওদের কাজটার ব্যাপারে ওরা খুব কনফিডেন্ট, মানে বাকি শোষাটা নিয়ে অত বেশি বদার্ড না, যেটা একটা খুব আমার মনে হয় যে ভেতর থেকে কেউ যদি খুব নিজের কাজের ওপর, কাজকে নিয়ে আত্মবিশ্বাসী থাকে এবং নিজের ওপর ফেথ থাকে, তবেই অতটা কনফিডেন্সই চলা সম্ভব, তবেই তাকে অন্যান্য জিনিসের হেল্প নিতে হবে না। তো এই কনফিডেন্সটা ওদের মধ্যে আছে, উইচ ইজ ভেরি ইন্সপায়ারিং। এবং ওখানে যখনই কাজের ডাক পাই, চেন্নাই হোক হায়দ্রাবাদ হোক, সবসময় ছুটে যাই, কারণ ওখানকার এত ভালো ভালো কম্পোজার আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওখানে কম্পোজার্স আর গিভেন দ্যাট স্টেটাস যেটা একজন সুরকারের হওয়া উচিত, যে জায়গাটা, সেই সম্মানটা ওখানে খুব বেশি করে দেওয়া হয়, এবং সেই কালচারটা ওরা খুব প্রাউডলি মেনটেন করেছে। এবং এত বছর ধরে, মানে লাইক এখনো আমরা ধরো হয়তো কিছু কথা হয়তো আমরা বুঝি না, হয়তো ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে, যারা আমরা সাধারণ মানুষ ধরো, কিন্তু হয়তো দেখো ওই সুরটাতে আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি, হয়তো বারবার বারবার শুনছি। শুধু ইন টার্মস অফ সাউন্ড প্রোডাকশন, তুমি অ্যারেঞ্জমেন্টও দেখো, মানে সেই রাজাদের সময় থেকে নিয়ে কতটা এভলিউশন হলো। এখন অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক দেখো, মানে ডি মানের মিউজিক দেখো, মানে তমন এস, মানে সো মাচ অফ এভলিউশন ইন অ্যারেঞ্জমেন্ট অলসো। মানে হয়তো একটা খুব ইন্ডিয়ানাইজড ক্লাসিক্যাল বেস সুর, সেটাকে এমন মডার্ন মোড়কে একটা প্রেজেন্ট করলো, একটা ইয়াং ছেলে বা মেয়ে সেটাতে হয়তো নাচছে, এতটাই ক্যাচি লাগছে তার। তো এই ব্যাপারটা, এই যে ইন্ডিয়াননেসটাকেও রাখা, নিজস্বতাটাকেও রেখে, অথচ সে প্যাকেজিংটা এমন করলাম উইচ ইজ ভেরি রেলিভেন্ট টু টুডেজ টাইমস, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ওই জন্যই ব্যাপারটা আরো স্টে করছে মানুষের মধ্যে, স্টেও করছে। হ্যাঁ, তো আমার একটা জিনিস ভীষণ মনে পড়ছে, মানে আজকে স্পেশালি ধরো তোমার মানে মুম্বাইতে যখন তুমি গান গাইছিলে আর কি, তো তখন মেরে ঢোল নাচো, ঠিক আছে, তো এই গানটা মানে এত সুন্দর, মানে এবং আমার মনে আছে এতবার শুনেছিলাম গানটা, মানে তোমার গানটাই আমরা বারবার চালিয়ে চালিয়ে বহুবার শুনেছি। মানে এটা শুধু আমি বলছি না, আজকে আমার মনে হয় যারা ভিউয়ার্সরা আমাদের সাথে আছেন এবং যারা কমেন্ট করছে, প্রত্যেকেরই এই গানটার প্রতি, মানে এই গানটার সাথে ডেফিনেটলি তোমার একটা কোথাও কানেকশন আছেই, মানে আমি সবসময় ফিল করি। এবং ফাইনালে যেদিনকে তুমি গাইছিলে, মানে সেদিনকে লাইক বিগ সেলিব্রিটিজ ওয়্যার দেয়ার, পারফর্ম করছো, হ্যাঁ, তো ইভেন অমিতাভ বচ্চন স্যারও ওখানে বসেছিলেন। হ্যাঁ, তো কি ফিল হচ্ছিল? আর আমরা গানটা একটু তোমার কাছে শুনতে চাই, এটা কিন্তু রিকোয়েস্ট। তখন ফিলিং অ্যাকচুয়ালি, তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, তখন যে বিশেষ কিছু ওটা নিয়ে ফিলিং হয়েছে, কারণ ওই সময়টা এমন একটা সময় থাকে না, মানে একটার পর একটা রাউন্ড টপকাচ্ছি, গান আসছে, তখন একটা কাজের ফ্লোতে থাকে মানুষ, মানে ওটা একটা ট্রান্সের মধ্যে কাজ করছিলাম, তখন খুব একটা ফিলিং কাজ করছিল না। তখন মনে হচ্ছিল যে আমি যেই এক্সপোজারটা যেটা পেয়েছি, এটা একটা সাধারণ মডেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসে এত মানুষ আমাকে চিনতে পারছে জাস্ট কয়েক মাসের মধ্যে, এটা একটা ব্লেসিং। তো আই উইল মেক দ্য বেস্ট অফ ইট, এটা একটা গিফট। তো আই উইল মেক দ্য বেস্ট অফ ইট। আমাকে যারা এত ভালোবাসা পাঠাচ্ছে দূর থেকে, তাদেরকে আমি যাতে নিরাশ না করি, তো আমাকে নিজের 100%টা দিতে হবে, এইটাই মাথায় ছিল। মানে সেখানে আমার সামনে, হ্যাঁ এটা আমার প্রাপ্তি যে যারা সামনে বসে শুনছিলেন তারা এত বড় বড় মানুষ, কিন্তু ওই ফিলিংটা তখন কাজ করছিল না যে ওরে বাবা মিস্টার বচ্চন বসে আছেন। সেটা পরে বুঝতে পেরেছি যে কাকে মিট করেছি, কিন্তু তখন আই ডেন্ট রিয়েলি ফিল এনি সর্ট অফ নার্ভাসনেস। তখন একটা ব্ল্যাঙ্ক মোডে ছিলাম এবং একটা ট্রান্সে ছিলাম। বচ্চন সাহেব ভূতনাথের প্রমোশনে এসেছিলেন এবং ওনার সাথে ফিনালের দিন অত কমিউনিকেশন হয়নি, উনি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় এসেছিলেন আর সামনে বসেছিলেন, শুনছিলেন ইভেন্টটা। আর ওনার সঙ্গে তার আগে আমরা একটা প্রোমো শুট করেছিলাম, আমি আর ঐশ্বরিয়া যারা ফাইনালিস্ট ছিলাম।
তো ওখানে ওনাকে সামনাসামনি দেখার এবং শুটিং এর আগে গল্প শুনেছিলাম যে অমিতাভ বচ্চন যেখানে যান সেখানে সবাই, উনি এত টাইমে আসেন যে সবাই তথস্থ হয়ে থাকে। তো সেইটা শুধু তখন অব্দি শুধু গল্প ছিল আমাদের কাছে, ওদিন অ্যাকচুয়ালি দেখলাম যে মানে উনি আসা মানে পুরো ওয়ার্ক কালচারটাই চেঞ্জ হয়ে যায়, বিকামস লাইক সাউথ ইন্ডিয়া সাডেন। তো বম্বেতে সবাই খুব পাঞ্চুয়ালি কাজ করছে, এটা ভাবাই যায় না। তো ওদিন যেহেতু উনি আসার কথা, সবাই টাইমে এসে গেছে, কল কলও টাইমে হচ্ছে, সবকিছু অর্গানাইজড। তো ওখানে সামনাসামনি ওনার সঙ্গে কমিউনিকেট করেছিলাম। বাট অ্যাজ এ কিড আই ডেন্ট রিয়েলি ফিল মানে কার সাথে আমি কার সামনে দাঁড়িয়ে আছি। কারণ সবসময় বাচ্চাদের না ওই সেন্সটা কাজ করে না। তো পরে মা বলেছিল যে এটা যখন আরো বড় হবি, যখন আরো অনেক বছর কেটে যাবে, তখন বুঝতে পারবি যে কার সঙ্গে দেখা হয়েছিল। তারপরেও বচ্চন সাহেবের সঙ্গে আমার একটা ইভেন্টে দেখা হয়েছিল। একবার স্বচ্ছ ভারত একটা ক্যাম্পেইন বম্বেতে হয়েছিল, ওখানে গান করতে গেছিলাম, ওখানে জয়া বচ্চন জিও ছিলেন। তো ওখানে ওনাদের দুজনের সঙ্গেই দেখা হয়েছিল। আমার তো সামনাসামনি এরকম দেখা হওয়ার অভিজ্ঞতা হয়েছে মানে বেশ কয়েকবার। তো এগুলো একটা প্রাপ্তি বলে মনে হয়। আর গানটা শুনতে চেয়েছিলে, তো 2 লাইন করতে হবে। 2 লাইনের একটু বেশি। আচ্ছা আচ্ছা, 4টে লাইন, আমি 5টা লাইন। ওকে। আমি যে তোমার, শুধু যে তোমার, मेरे ढोल ना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोल ना सुन, मेरी चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगे होके फना। तनननतुम, 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 तानदेरे देरे ना। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। অসাধারণ, মানে অ্যাকচুয়ালি কি বলবো, মানে প্রথমেই যেটা বললাম যে অন্বেষা মানে প্রথম যখন আর কি, অন্বেষা দত্তগুপ্ত মানে হচ্ছে মেরে ঢোল নাচন, মানে এই গানটা আমরা এতবার শুনেছি। এবং আজকে থ্যাংক ইউ সো মাচ, মানে তুমি এই গানটা শোনালে আবার সেই মোমেন্টটাতে আমরা ফিরে গেলাম অ্যাকচুয়ালি। শুধু আমি নই, মানে আমার পুরো টিম আর আমার আমার মনে হয় ভিউয়ার্সরাও কমেন্ট করছে, মানে এত কমেন্ট আসছে। তো থ্যাংক ইউ সো মাচ এই গানটার জন্য স্পেশালি। আর একটা কোয়েশ্চেন যেটা আমাদের টিমের তরফ থেকে ধরো এসছে, যে ধরো নতুন কোনো মিউজিশিয়ান, সে ধরো তোমাকে একটা রেকর্ডিং এ বা কোনো রেকর্ডিং এর জন্য ডাকছে বা রেকর্ডিং করতে বলছে, তো তুমি কি শুধু গানটার কথা সুর শুনে যাবে, না সেই রেকর্ডিস্টের বা সেই মিউজিশিয়ানের প্রতি তোমার বা তার ক্রিয়েটিভিটির প্রতি তোমার সেই ভরসাটা রাখবে যে তুমি সেই গানটা করবে, সেটা কিভাবে চুজ করো? দেখো, ছবির গানের ক্ষেত্রে সবসময় যে আই হ্যাভ বিন ভেরি চুজি সেটা বলবো না, সেটা বললে বাজে কথা। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, মানে কোনো একজন কম্পোজার, সে হয়তো খুব সিনিয়র বা নট নেসেসারিলি সিনিয়র, সে এখন যেমনি আমার বয়স অনুযায়ী আমার সমসাময়িক অনেক কম্পোজাররা উঠে এসেছেন যারা ভালো কাজ করছে। কিন্তু আমি যখন ক্যারিয়ার শুরু করেছি তখন তো সবাই আমার থেকে সিনিয়র, তার 4-5 বছর পর অব্দিও তাই ছিল। তো সেক্ষেত্রে তখন আমি শুরুর দিকে, তখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা গুরুত্বপূর্ণ। যেটা ক্যারিয়ারের 10 বছর 15 বছর হয়ে যাওয়ার পরের স্টেজে, যখন অনেক গান হয়ে গেছে, অনেক ভাষায় অনেক গান হয়ে গেছে, তখন এখনকার স্টেজে এসে চুজ করাটা, আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট বা মৌলিক গান, প্রচুর মৌলিক গান করার অফার আসে। নন ফিল্ম গানের ক্ষেত্রে তখন একটুখানি চুজ করি, কারণ সেখানে গানটার মানে জাস্ট দ্য সং ইটসেলফ হ্যাজ টু বি পাওয়ারফুল এনাফ, মানে সেটার মধ্যে এরকম একটা কোনো অ্যাপিলিং কোয়ালিটি আমার মতে থাকাটা প্রয়োজন। কারণ সেখানে অন্য আর 5টা জিনিস দিয়ে আমি সেটাকে ঢাকতে পারবো না। সেখানে একটা হয়তো বড় ব্যানার নেই, বা সেটা কোনো একজন ফিল্ম স্টারের লিপে নেই, বা সেখানে আর 5টা জাঁকজমক দিয়ে সেটাকে ঢাকা যাবে না। সেখানে গানটা একটি মৌলিক গান, এবং সেইটার ওই একটা নিজস্ব পাওয়ার থাকাটা দরকার, যে গানটা নিজের গুণেই
মানুষকে অ্যাট্রাক্ট করবে। তো সেটাও খুব সাবজেক্টিভ, মানে ধরো আমার ফেরানো গান একটা আরেকজন সিঙ্গারের হয়তো সেটা ভালো লাগলো, তো এইগুলো খুব সাবজেক্টিভ, এগুলো ওরকম করে বলা যায় না। কিন্তু আমার মতে নন ফিল্ম গানের ক্ষেত্রে আমি একটু চুজ করে করবার চেষ্টা করি, মানে যে গানটার কোনো গানের হয়তো লিরিক্সটা আমার মনে হচ্ছে যে না, এরকম একটা গান আম, আমার না গাইলেও ক্ষতি নেই, মানে ওই কথাটা আমি গাইতে চাই না, সেক্ষেত্রে হুম। সেই গানটা আমি তখন ফিরিয়ে দিয়েছি। তো এরকমও হুম। হয়েছে। আচ্ছা, আমি একটা দুটো কমেন্ট একটু পড়ে নিচ্ছি। কারণ অনেকেই লিখছেন। সুবর্ণা পাত্র লিখেছেন অ্যাট্রাকটিভ, ডাইভার্স ডিসকাশন। জানি না কেন। আচ্ছা, সুজাতা দেদাস লিখেছেন আহ, অন্বেষার গান ভীষণ ভালো লাগে, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ওর জন্য। সুতপা দত্ত লিখেছেন আহা এই গানটার অপেক্ষায় ছিলাম। সোমা হুম বাসু হুম। লিখেছেন খুব সুন্দর, অপূর্ব। অর্পিতা চ্যাটার্জি লিখেছেন অসাধারণ। সৌরভ মুখার্জি লিখেছেন দারুণ লাগছে। আরো অনেক কমেন্ট আছে, কিন্তু কমেন্টস গুলো ওপর দিকে চলে যাচ্ছে, তাই আমার মানে আমি পড়ে উঠতে পারছি না সমস্ত কমেন্টস গুলো। অন্বেষা, একটা যেটা আমরা জানি যে তুমি অনেক মিউজিক ডাইরেক্টরসদের সাথেই কাজ করেছো, এ আর রহমান, ইসমাইল দরবার, আহ, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সটা আলাদা কিছু, মানে তুমি হয়তো কোথাও গিয়ে কানেক্ট করতে পারবে, কিন্তু কোথাও কোথাও তোমার মনে হয়েছে যে না এই গানটা হয়তো আলাদা, বা এই জায়গাটাকে হয়তো আমাকে এভাবে অ্যাক্ট করতে হবে। তো সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো এক্সপিরিয়েন্স গুলো ছোট করে। মানে তুমি যেই দুজনের নাম বললে তাদের কথাতেই আসি। ইসমাইল স্যারকে আমার দীর্ঘদিন অ্যাসিস্ট করার সৌভাগ্য হয়েছে, ওনার জন্য গেয়েছি শুধু না, আমি ওনার রেকর্ডিং সেশনসে থেকেছি, ওনাকে হুম। অ্যাসিস্ট করেছি। তো ওনাকে দীর্ঘদিন ক্লোজলি আমি উনি কিভাবে কাজ করেন সেই জিনিসটা আমি দেখেছি। তো হুম। সেটা একটা আমার জন্য খুব লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। অ্যাজ আ সিঙ্গার ইসমাইল স্যারের সঙ্গে কাজ করাটা, মানে আমি সেটার থেকে যা যা শিখেছি সেটা আমার পরবর্তীকালে অনেক কাজে লাগছে, কিন্তু ওই মুহূর্তে ওটা যে খুব একটা কমফোর্টেবল এক্সপিরিয়েন্স ছিল সেটা বলবো না, কারণ উনি সিঙ্গারদের বেশ বকাবকি করেন। তো আহ, আমাকে, আর আমি যেহেতু বাচ্চা ছিলাম তো আমাকে কিছু বলতেই বাকি রাখেননি উনি, কিন্তু আমাকে আমার নিজের মেয়ের মতো উনি অ্যাফেকশনও দিয়েছেন, স্নেহ স্নেহও পেয়েছি, মানে মানে আমার মা সবসময় বলতো যে এতটা সেই বকতে পারে যে খুব ভালোবাসে। তো আহ সেটাও পেয়েছি ওনার থেকে, তো সেটা কখনো ভুলবো না। আহ, এবং আই হ্যাভ অলসো সাং সো মেনি স্ক্র্যাচেস ফর হিম, যেগুলো গাইতে গাইতে আমার মনে হয়েছে যে আহ আরে বাবা গানগুলো কি কঠিন, কিন্তু সেইগুলো ইমোট কিভাবে করতে হয়, এক্সপ্রেশন কিভাবে। এবং আমি এমন একটা সময় ক্যারিয়ার শুরু করেছি যখন থেকে মানে আমি যে খুব বাচ্চাদের গানে সুযোগ পাচ্ছিলাম সেটা না, শুরু থেকেই সবাই আমাকে নায়িকাদের গান বা বড়দের গান সেটাই গাইতে ডাকছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, মানে ফাইন আর্টস এর ক্ষেত্রে হয় না যে আমরা নিজেদের হুম। জীবনে ঘটেনি বা তখন অবধি এরকম কিছু হয়নি বা সেটা বোঝার মতো বয়স হয়নি, সেরকম কিছু না হলে সেই ফিলিংটা দেওয়া সম্ভব হয় না বা সেটা হুম। বোঝা সম্ভব হয় না। তো সেই অনেক ইমোশন আমি তখন, আমি গানটাকে হয়তো টেকনিক্যালি গাইতাম, সেটা উনি আমাকে বলতেন যে না হচ্ছে না, আমি বুঝতে পারছি না ইমোশনটা। তো যে জিনিসগুলো বয়সের সাথে সাথে পরে ডেভেলপ করেছে, এবং আরো রেকর্ডিং এক্সপিরিয়েন্স, গান বিভিন্ন রকমের গান গাওয়া, বিভিন্ন ইমোশনকে বুঝে গাওয়া, তো সেইগুলো প্লেব্যাক হ্যাজ প্লেড আ হিউজ রোল ইন মাই লাইফ। রহমান স্যারের সঙ্গে খুব স্মুথ ডিভাইন একটা এক্সপিরিয়েন্স ছিল। রহমান স্যার যখন আমায় ডাকেন, লাকিলি মানে ওনার অনেক রেকর্ডিং সেশনসে আমি শুনেছি যে আহ, উনি সবসময় নিজে থাকেন না, যেটা প্রীতমদার ক্ষেত্রেও আমি দেখেছি। আহ, হুম। অন্য কোনো ইঞ্জিনিয়ার হয়তো রেকর্ড করিয়ে নিল, সে পরে এসে শুনবে। তো রহমান স্যারের ক্ষেত্রে আই আই ওয়াজ ভেরি লাকি, উনি নিজের কনসোলে ছিলেন, নিজেই বসে রেকর্ড করেছিলেন, আর কেউ ছিল না। ইট ওয়াজ মিড নাইট এবং সারা রাত ধরে আমরা কাজ করেছিলাম। আহ, ছবির নাম রাঞ্জনা। এবং আহ, রহমান স্যারের যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে উনি, কারণ ন্যাচারালি একজন ফর ইয়াং সিঙ্গার যে প্রথমবার এ আর রহমানের সঙ্গে কাজ করছে, সে একটা প্রি কনসিভ নোশন নিয়ে যাবে, রাইট? হ্যাঁ। ওরে বাবা এ আর রহমান ডেকেছে, কি ভয়ঙ্কর ব্যাপার। তো আনন্দ হবে যে কিনা, একটা নার্ভাসনেস থাকবে। তো আমি যখন নিশ্চয়ই। অপেক্ষা করছিলাম ওনার অফিসে যে স্টুডিওতে ঢুকবো বলে, তখন ভীষণ আমার নানান রকম
মানে এসব খেয়াল আসছিল। কিন্তু তারপরে ওই যেই মুহূর্তে when I stepped inside the studio, when I saw him, সেই পুরো ভয়টা আমার কেটে গেল, যেটা আমি ভেবেছিলাম ডাবল হয়ে যাবে ওনাকে দেখে। So his vibe was very easy. He as a person was very easy to talk to. আর উনি এমন ভাবে গল্প করে আমাকে ইজি করে নিলেন যে তারপরে আর 5টা রেকর্ডিং এ আমি যেমনি না না নার্ভাস হয়ে গাইবো সেরকমই মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল না যে আমার সামনে রহমান স্যার রয়েছে, যার সঙ্গে কাজ করার জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি, মানে যার মিউজিক শুনে বড় হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। তো মানে very few people can actually keep the baggage of their brand aside. So he is one of them, I felt in that moment. তো সেটা সেটা আমাকে ওই হিউমিলিটিটা থেকে আমি খুব ইন্সপিরেশন নিয়েছি। রাইট। 10 বছর বাদে অন্বেষা নিজেকে কোথায় দেখতে পাচ্ছে? এখন যা সময় চলছে 10 বছর অব্দি ভাবতেই পাচ্ছি না। মানে এখনকার সময়টা আগে আগে বর্তমানটা ঠিক হলে তবে তো ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো আমি চাইছি যে এই মুহূর্তে আমরা যে যা যা করতে চাইছি, মানে অ্যাজ এ সোসাইটি আমরা যে আলোটা দেখতে চাইছি সেই আলোটা যেন দেখতে পাই, এবং অ্যাজ এ সিভিলাইজেশন নিজেদেরকে একটা সভ্যতা বলে ডিক্লেয়ার করাটা তখনই সেটা সেটা সার্থক হবে। নাহলে অ্যাজ এ সোসাইটি উইল ফেল অ্যাগেন অ্যান্ড অ্যাগেন যদি এই ধরনের জিনিসপত্র হতে থাকে বারবার, এবং সেটার কোনো শাস্তি, ঠিকঠাক শাস্তি না হয়, এবং সমাজের আরো যেগুলো কালো দিক সেইগুলো নিয়ে আমরা যদি এখনকার কর্মঠ যে ইয়াং প্রজন্ম তারা যদি সেটা নিয়ে কথা না বলে, লড়াই না করে, সেইটা হয়তো এই লড়াইটা আমাদের কোথাও একটা গিয়ে ড্রেন করছে, এক্সস্ট করছে ঠিকই, আমাদের হয়তো সময় এনার্জি ক্ষয় হচ্ছে, কিন্তু এটার ফলটা হয়তো সামনের দিনগুলোতে পাওয়া যাবে সেই আশাটা রাখছি। এবং কামিং ব্যাক টু দ্য প্রফেশন, সেখানে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটার ব্যাপারে আমি স্পেসিফিক্যালি বলবো যে আমি নিজস্ব প্রোডাকশনের ক্ষেত্রে আমি আরো নানান রকম কনসেপ্টের কাজ করতে চাই, যেমনি ধরো ব্রডওয়ে মিউজিক্যাল প্রোডাকশন। আমার ইউটিউব চ্যানেলটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই, সেখানে শুধুমাত্র এক ধরনের গান বা এক ধরনের কাজই মানুষ আমার থেকে শুনবে বা পাবে সেটা চাই না, অনেক কিছু ডাইভার্স কিছু করে রেখে যেতে চাই আর কি অ্যাজ অ্যান আর্টিস্ট। এবং যেই কম্পোজারদের সঙ্গে এখনো কাজ করে ওঠা হয়নি তাদের সঙ্গে কাজ যাতে করতে পারি সেটা সেটা আমি আশা করতে পারি, সেটা ধরুন কোনো করে গ্যারান্টি দিয়ে বলা যায় না, তো সেইগুলো আই এম ট্রাইং টু ম্যানিফেস্ট, দেখা যাক কি হয়। তো সকলের ভালোবাসা এবং প্রেয়ার্স আমার সঙ্গে থাকলে সেগুলো নিশ্চয়ই পূরণ হবে। এবং আমার নিজের হাতে যেগুলো আছে, যে নিজে কিছু ভালো জিনিস তৈরি করা, কিছু ভালো জিনিস, সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, ভালো কিছু সৃষ্টি করা যেটা দেখে আমার পরবর্তী প্রজন্মরা বলতে পারবে যে হ্যাঁ এই একটা কিছু এক্সাম্পল দেওয়ার মতো কিছু করেছে, কিছুটা করেছে আর কি, যাই করুক না কেন একটা কিছু চেষ্টা করেছে করার। তো সেইটা করবেই প্রতিদিন আমরা চেষ্টা করতে পারি। এবং আমার মনে হয় যে এখন যা পরিস্থিতি, প্রতিদিন ঘুম থেকে চোখ মেলে তাকানোটাই একটা ব্লেসিং মনে হয়। কারণ আমি এই অনিশ্চয়তার মধ্যে বাস করছি, 10 বছর পরে কি হবে এটা অনেক দূরের কথা মনে হচ্ছে, তো সেটা এখন থেকে বলা মুশকিল। কিন্তু প্ল্যান এবং কিছু জিনিসের একটা ক্ল্যারিটি বা নিজের সম্পর্কে একটা ধারণা থাকাটা ভালো, যে আমি এইগুলো অন্তত করতে চাই। কারণ স্বপ্ন না থাকলে তো পৃথিবীটা আরো বেশি অন্ধকার হয়ে যাবে। স্বপ্ন এবং আশা করছি বলেই তো প্রতিদিন আমরা আন্দোলন করছি, হ্যাঁ বেঁচে আছি, মিছিলে যাচ্ছি, হাঁটছি এবং পোস্ট করছি, কথা বলছি। তো সেই আশাটা না থাকলে সেই শক্তিটাও হারিয়ে যাবে। সো ইটস ইম্পর্টেন্ট টু প্ল্যান, ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ ড্রিমস। তো সেই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখাটা ইম্পর্টেন্ট। খুব সুন্দর বললে অনিশা। আমরা আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি আজকেও মহা মিছিল ছিল, আমরা জানি, কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড অব্দি, তো প্রচুর মানুষ তাতে আমরা সামিল হয়েছি। কিন্তু যেটাই আমাদের দিনের শেষে আমাদের একটাই দাবি, এবং সেটা হচ্ছে যে জাস্টিস এবং পানিশমেন্ট, মানে যারা এই অন্যায় করেছে যেন উপযুক্ত শাস্তি তারা পায়। এবং জাস্টিস যত দেরি হবে তত বেশি মানুষের মধ্যে এই
ক্ষোভ বলো, একটা হাহাকার বলো, এটা চলতেই থাকবে এবং এটা আমার মনে হয় এটা থামা উচিতও না, কারণ আমরা প্রত্যেকেই চাই জিনিসটার একটা ইতি হোক, একটা শেষ হোক। তো অন্বেষা, তোমার গান দিয়েই আজকের এপিসোড আমরা শেষ করব। তোমার পছন্দের গায়িকা লতাজিরই যদি কোনো গান তুমি আমাদের শোনাও, 2 লাইন নয়, একটু বেশি দিয়েই আজকের এপিসোড আমরা শেষ করব। আচ্ছা, लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से। এই গানের পরে আর কোনো কথা নয়, সকলকে জানাবো শুভরাত্রি। অন্বেষাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সেলেক্ট ক্রনিকলস টিমের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ অন্বেষা, তোমার এত ব্যস্ততার মধ্যেও তুমি আমাদেরকে সময় দিলে এতটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইলো আমাদের ভিউয়ার্সদের তরফ থেকে, অনেক আশীর্বাদ রইলো তোমার জন্য। অনেকে অনেক কিছু তুমি পরে ডেফিনেটলি পড়ে নিও। প্রচুর আশীর্বাদ ভালোবাসা তোমার জন্য আজকে এসছে। যারা আমাদের এপিসোডটা প্রথম থেকে শোনেননি, আমাদের ইউটিউব চ্যানেলে এপিসোডটা একটু পরেই আপলোড হয়ে যাবে, আপনারা সেখানে পুরো এপিসোডটা দেখতে পারবেন। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষকে ভালো রাখবেন। নমস্কার।